আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাজার ভারসাম্যের অঙ্ক করব, তবে দুই বাজার মডেলের অঙ্ক করব। গতদিন আমরা বাজার ভারসাম্যের একক বাজারের ক্ষেত্রে করছি, শুধু একটি দ্রব্যের দাম এবং একটি দ্রব্যের ভারসাম্য পরিমাণ নির্ণয় করছি। আজকে আমরা দুটি বাজারের ক্ষেত্রে কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে হয় সেটা শিখবো, এবং সেই সাথে করারোপ করলে ভারসাম্য দাম এবং পরিমাণের কিভাবে পরিবর্তন হয় সেটা সম্পর্কে জানবো। তো আজকে আমরা এই দুটি বাজারের মডেল একটি যেমন দেওয়া আছে যে দুটি বাজারের ক্ষেত্রে বাজার মডেলটা কি রূপ হয়, তো এই ক্ষেত্রে দুটি চাহিদা অপেক্ষক দেওয়া থাকে আর দুটি যোগান অপেক্ষক দেওয়া থাকে। এটা একটা চাহিদা অপেক্ষক, এটা প্রথম বাজারের চাহিদা অপেক্ষক, এটা প্রথম বাজারের যোগান অপেক্ষক, এটা দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষক, এটা দ্বিতীয় বাজারের যোগান অপেক্ষক। তাহলে যদি দুটি বাজার থাকে, তাহলে দুই বাজার মডেলের ক্ষেত্রে আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাটি সমাধান করবো, অর্থাৎ কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব, কিভাবে করারোপের ফলাফল নির্ণয় করব, সেই সম্পর্কে যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় আসে সেগুলো আজকে আমরা সলভ করতে শিখব। দুই বাজারের ক্ষেত্রে বাজার ভারসাম্যের যে গাণিতিক সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা কিভাবে সমাধান করব সেটা আজকে জেনে নিই। তাহলে এই যে আমরা এখানে প্রথম একটা অঙ্ক দেখতে পাচ্ছি, দুটি পণ্যের বাজার মডেল দেওয়া আছে, দুটি চাহিদা অপেক্ষক এবং দুটি যোগান অপেক্ষক দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্ন হলো যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। তাহলে কিভাবে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে পারি, চলো দেখে নিই। তাহলে প্রথমত আমরা এক নং প্রশ্নের সমাধান করব। আমাদের দেওয়া আছে কি চাহিদা অপেক্ষক দেওয়া আছে, তাহলে কি যেগুলো দেওয়া আছে প্রথমত আমাদের সেই অংশগুলো তুলে নিতে হবে। তাহলে চাহিদা অপেক্ষক কি দেওয়া আছে, 18 মাইনাস 3p1 প্লাস p2। আচ্ছা, দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষক কি দেওয়া আছে, qd2 সমান সমান 12 প্লাস p1 মাইনাস 2p2। আর যোগান অপেক্ষক কি দেওয়া আছে, -2 প্লাস 4p1। আর এখানে দ্বিতীয় বাজারের যোগান অপেক্ষক qs2 সমান সমান কি আছে, -2 প্লাস 3p2। তো আমাদেরকে প্রথমত ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদেরকে দুই বাজারের ক্ষেত্রে ভারসাম্য নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রথম বাজারের ক্ষেত্রে ভারসাম্য বের করতে হবে এবং দ্বিতীয় বাজারের ক্ষেত্রে ভারসাম্য বের করতে হবে। তাহলে আমরা লিখি প্রথম বাজারের ক্ষেত্রে। তাহলে প্রথম বাজারের ক্ষেত্রে আমরা প্রথমত ভারসাম্য নির্ণয় করি। তাহলে প্রথম বাজার এর ক্ষেত্রে তাহলে আমরা ভারসাম্য অবস্থায় কি জানি, যে চাহিদা আর যোগান পরস্পর কি হয়, সমান হয়। তাহলে প্রথম বাজারের ক্ষেত্রে কি হবে, qd1 ইকুয়াল qs1, অর্থাৎ প্রথম বাজারের চাহিদা প্রথম বাজারের যোগানের সমান হবে। তাহলে প্রথম বাজারের ভারসাম্যের ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে qd1 ইকুয়াল টু qs1। তাহলে qd1 কত দেওয়া আছে, দেওয়া আছে যে 18 মাইনাস 3p1 প্লাস p2 ইকুয়াল qs1 কত দেওয়া আছে, -2 প্লাস 4p1। তাহলে আমাদের কাজ হলো p1 আর p2 গুলোকে এক পাশে নিয়ে আসা আর সংখ্যাগুলোকে অপর পাশে নিয়ে যাওয়া। তাহলে p1 p2 গুলোকে রেখে দেই। তাহলে 3p1 প্লাস p2, 4p1 থেকে পাশে নিয়ে আসি, তাহলে -4p1 ইকুয়াল -2 মাইনাস 18, -3p1 -4p1, তাহলে কত হবে, -7p1 প্লাস p2, -18 আর -2, তাহলে কত হবে, -20। আমরা এভাবে রেখে দিতে পারি অথবা চিহ্নগুলোকে পরিবর্তন করে নিতে পারি। এখানে যেহেতু p1 এর সামনে মাইনাস আছে, p2 এর সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, আমরা সবার চিহ্ন পরিবর্তন করে ফেলতে পারি। কিভাবে, যে সবার চিহ্ন পরিবর্তন করে নিলাম, তাহলে সবাইকে -1 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এটা হবে +7p1, এটা হবে -p2 আর এটা হবে +20। এটা হলো এক নং সমীকরণ। তাহলে এটা হলো প্রথম বাজারের ভারসাম্যের ক্ষেত্রে আমরা একটা ভারসাম্য সমীকরণ পাবো। আমরা কিন্তু সরাসরি ভারসাম্য দাম এবং পরিমাণ দিয়ে যাব না। প্রথম বাজারের ভারসাম্যের ক্ষেত্রে একটা সমীকরণ পাবো, দ্বিতীয় বাজারের ভারসাম্যের ক্ষেত্রে একটা সমীকরণ পাবো। এই সমীকরণ দুটো আমরা সমাধান করব। তাহলে সমীকরণ দুটো সমাধান করে যেটা পাবো সেগুলো হবে ভারসাম্য দাম। তাহলে এবার দ্বিতীয় বাজারের ক্ষেত্রে করি। তাহলে আমরা ধারাবাহিকভাবে খাতা একের পর এক নিচ থেকে করতে থাকবো। তাহলে দ্বিতীয় বাজারের ক্ষেত্রে কি হবে, একইভাবে দ্বিতীয় বাজারের ভারসাম্যের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারবো, যে qd2 সমান সমান qs2। তাহলে qd2 কত দেওয়া আছে, 12 প্লাস p1 মাইনাস 2p2, আর qs2 কত দেওয়া আছে, -2 প্লাস 3p2। একই কাজ, p1 p2 গুলোকে পাশে রাখা, সংখ্যাগুলোকে পাশে পাঠিয়ে দাও। তাহলে এখানে কি আছে, p1
মাইনাস 2p2 মাইনাস 3p2 মাইনাস 2 মাইনাস 12। তাহলে দেখো এখানে কি থাকতেছে, p1 মাইনাস 5p2 সমান সমান কি মাইনাস 14। এটা হলো 2 নং সমীকরণ। তাহলে এই যে প্রথম বাজার থেকে আমরা একটা সমীকরণ পাইলাম, দ্বিতীয় বাজার থেকে একটা সমীকরণ পাইলাম। এই সমীকরণ দুটো সমাধান করে আমরা p1 আর p2 এর মান বের করব। এই সমীকরণ দুটো সমাধান করে p1 আর p2 এর মান বের করলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের উত্তর, অর্থাৎ সেগুলোই হবে আমাদের ভারসাম্য দাম। এখন এই সমীকরণ দুটো আমরা কিভাবে সমাধান করব? তো সমাধান করার অনেকগুলো পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে। তো আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করে এটাকে সমাধান করতে পারবো, যে কোনো পদ্ধতির মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। তোমাদের যার যে পদ্ধতি জানা আছে তোমরা সেই পদ্ধতিতে সমাধান করতে পারো। তবে আমার কাছে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা মনে হয় সেটাকে বলা হচ্ছে অপনয়ন পদ্ধতি। সেটা কি, যে যেমন এখানে p2 আছে, এখানেও p2 আছে, তাহলে এই সমীকরণের p2 এর সাথে এই সমীকরণের p2 আমার সংখ্যাগত মিল করতে হবে। মিল করার পরে আমার সমীকরণ দুটো যোগ অথবা বিয়োগ করতে হবে। তাহলে অথবা তুমি এখানে p1 আছে, এখানেও p1 আছে, তাহলে এই p1 এবং এই p1 কে সমান করবে, সমান করে যোগ অথবা বিয়োগ করবে। তাহলে কখন যোগ করতে হয়? আমরা যেটাকে সমান করব অর্থাৎ যেটাকে কাটতে চাইবো, যেমন আমরা যদি p2 কে কাটতে চাই তাহলে এখানে p-p2 আছে, এখানে -5p2 আছে, তাহলে এইটা আর এইটা সমান করতে হলে কি করতে হবে? এইটাকে 5p2 বানাতে হবে। তাহলে এইটাকে 5p2 বানাতে কি বলে কি করতে হবে? এটাকে 5 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ যেহেতু আমরা p2 গুলোকে সমান করব, এখানে 5p2 আছে, তাহলে এটাকে আবার 5p2 বানাতে হবে। তাহলে কি করতে হবে? এই সমীকরণটাকে 5 দ্বারা গুণ করতে হবে। তুমি যদি চাও p1 কে সমান করবে, তাহলে এখানে 7p1 আছে, তাহলে এখানে 7p1 আনতে হবে। তাহলে তুমি তখন এটাকে 7 দ্বারা গুণ করবে। তার মানে আমরা যে কোনো একটাকে কাটার চেষ্টা করব, তো যেটাকে কাটার চেষ্টা করব সেটাকে আগে ফিক্সড করব। তাহলে ধরে নাও বলতে আমরা p2 কে কাটবো, তাহলে এই p2 কে সমান করার চেষ্টা করব। এখানে আছে শুধু p2 আর এখানে আছে 5p2, তাহলে আমার কি করতে হবে? এই 1 নং সমীকরণটাকে 5 দ্বারা গুণ করতে হবে। এখন কথা হলো যে সমীকরণ দুটো যোগ করব না বিয়োগ করব। এখন এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস, এর সামনে মাইনাস চিহ্ন আছে। তো যদি মাইনাস চিহ্ন অর্থাৎ যদি একই চিহ্ন থাকে, দুই জায়গায় মাইনাস অথবা দুই জায়গায় প্লাস থাকে, তাহলে সমীকরণ দুটো বিয়োগ করব। আর যদি একটাতে প্লাস একটাতে মাইনাস থাকে অর্থাৎ বিপরীত চিহ্ন থাকে, তাহলে সমীকরণ দুটো যোগ করব। তাহলে মনে রাখতে হবে যে যদি একই চিহ্ন থাকে, দুটোই প্লাস, তাহলে সমীকরণ দুটো কি করব? বিয়োগ করব। অথবা দুটোই যদি মাইনাস থাকে তবুও সমীকরণ দুটো বিয়োগ করব। আর যদি একটাতে প্লাস আর একটাতে মাইনাস থাকে তাহলে সমীকরণ দুটো আমাকে যোগ করতে হবে। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যেহেতু p2 কে কাটতে যাচ্ছি, তাহলে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে সমীকরণ দুটো কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর এখানে যেহেতু 5p2 আছে, এটাকে মিলানোর জন্য এই সমীকরণটার সাথে আমার 5 গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? এখানে সংক্ষেপে আমরা লিখব যে 1 গুণন 5, এর মানে হলো 1 নং সমীকরণের সাথে 5 গুণ করব এবং 2 নং তার সাথে কি করব? 2 নং তার সাথে বিয়োগ করব। এটা হলো সংক্ষেপে লেখা আর কি, যে 1 নং সমীকরণের সাথে 5 গুণ করব এবং 2 নং সমীকরণ তার সাথে বিয়োগ করব। কেন বিয়োগ করতেছি? কারণ দুই জায়গায় চিহ্ন একই, দুই জায়গায় মাইনাস চিহ্ন, তাহলে একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে এবার কাজ করি, তাহলে এটার সাথে 5 গুণ করতে হবে। তাহলে এটার সাথে 5 গুণ করলে কত হবে? এখানে আছে 7p1, তাহলে 5 যদি গুণ করি, গুণ করা মানে শুধু p2 এর সাথে না, পুরো সমীকরণের সাথে গুণ করতে হবে। তাহলে কত হবে? 5 সাথে 35p1 মাইনাস 5p2 ইকুয়াল 5 আর 20 যদি গুণ করি তাহলে কত হবে? 100। তার মানে যখন সমীকরণের সাথে যে সংখ্যাটা গুণ করব ওই সমীকরণের সবার সাথে সেই সংখ্যাটাকে গুণ করতে হবে। এবার 2 নং সমীকরণের সাথে কোনো কিছু গুণ যোগ কিছু নাই, তো জাস্ট এটা তার সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখি এটা কি ছিল? এটা ছিল p1 মাইনাস 5p2 আর মাইনাস 14। তাহলে এই সমীকরণ দুটো আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করতে হয়। এর সামনে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে এখন এর সামনে মাইনাস চিহ্ন থাকবে। এটার সামনে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে এই চিহ্নটা কাজ করবে না, এই নতুন চিহ্নটা কাজ করবে, প্লাস। এটার সামনে কি আছে? মাইনাস চিহ্ন আছে, এই চিহ্নটা কাজ করবে না, কোন চিহ্ন কাজ করবে? প্লাস চিহ্ন। অর্থাৎ বিয়োগ করলে সমীকরণ দুটা চিহ্নগুলোকে পরিবর্তন করতে হয়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এর মানে
এই চিহ্নটা কাজ করবে না, এই চিহ্নটা কাজ করবে না। তাহলে আমরা দেখি এখানে 35টা P1 কি প্লাস আছে আর একটা P1 কি মাইনাস আছে। তাহলে 35টা P1 থেকে একটা যদি মাইনাস করি তাহলে থাকবে কত 34 P1। এখানে P2 কয়টা মাইনাস 5টা আর এখানে P2 এখন কত প্লাস, এইটা আর এটা কাটে গেল। প্লাসটা মানে 5টা 5P2 থেকে 5টা 5P2 মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে থাকলো এই পাশে 34 P1, এই 100 আর এই 14 প্লাস না মাইনাস, আগে কিন্তু মাইনাস ছিল এখন প্লাস, 100 এর সাথে 14 যোগ করব তাহলে কত হবে 114। তাহলে P1 সমান সমান কত হবে 114 ভাগ 34। এই 114 কে 34 দ্বারা ভাগ করলে আমরা যে সংখ্যা পাবো সেটাই হবে ভারসাম্য দাম। এখন তোমরা ভাগ আকারে লিখে বের করতে পারো অথবা এইভাবে রেখে দিতে পারো 134/14, অথবা এটা যেহেতু 2 দিয়ে কাটাকাটি করা যায়, উপরে হলো 57 আর নিচে হলো 17, এটা হলো P1 প্রথম ভারসাম্য দাম 57/17 টাকা। তোমরা ভাগ করে সংখ্যা বের করতে পারো। তাহলে P1 এর মান পেয়ে গেলাম, অর্থাৎ একটা বাজারের ভারসাম্য দাম পেয়ে গেলাম। এখন এই P1 এর মান যে কোনো একটা সমীকরণে তুমি বসাতে পারো। তাহলে P1 এর মান তুমি 1 নং সমীকরণে বসাতে পারো, 2 নং সমীকরণে বসাতে পারো, যেটাতে বসাবে কোনো অসুবিধা নেই, বসাই তুমি মান বের করবে। তাহলে কোনটাতে বসাবো 1 নং এ বসাতে পারি, 2 নং এ বসাতে পারি, তাহলে 1 নং এ বসাই, অসুবিধা নেই। তাহলে 1 নং কি আছে 7 P1, P1 এর জায়গায় এখন P1 এর মান বসাবো। P1 এর মান কত 57/17 মাইনাস P2 ইকুয়াল টু 20। তাহলে এটার সাথে এটা গুণ করে দেই উপরে, তাহলে 7 7 49 এর 9 হাতে 4 5 হাতে 35 39/17, তাহলে মাইনাস P2 ইকুয়াল 20। তাহলে এই মাইনাস P2 থাকলো 20, এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসবো, এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস হবে, মাইনাস করে দিলাম। পাশে মাইনাস P2 আছে, লসাগু করব 17 এর সাথে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে 17 গুণ 34 340 মাইনাস 17 17 কেটে গেল, থাকবে কত 300 বা মাইনাস 399 থেকে যদি 340 বাদ দেই তাহলে কত থাকে 59 ডিভাইডেড বাই 17, তাহলে মাইনাস 59। অতএব a মাইনাস কেটে যাবে, তাহলে P2 ইকুয়াল কত হবে 59 ডিভাইডেড বাই 17। এখন এগুলো তোমরা ভগ্নাংশ রাখতে পারো, এগুলো তোমরা ক্যালকুলেটরে ভাগ করে সংখ্যা মান বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ভারসাম্য দাম আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে ভারসাম্য পরিমাণ নির্ণয় করার জন্য আমরা এই যে P1 এর মান পেয়েছি, এই P1 এর মান এবং এই P2 এর মান কি করতে হবে আমাদেরকে এই যোগানুপাতে বসাতে হবে। একটা প্রথম বাজারের যোগানুপাতে আর একটা দ্বিতীয় বাজারের যোগানুপাতে বসাবো। তাহলে প্রথম বাজারে যোগানুপাতে বসালে আমরা প্রথম বাজারের ভারসাম্য পরিমাণ পাবো, আর দ্বিতীয় বাজারে বসালে আমরা দ্বিতীয় বাজারের ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা বসাই অতএব Q1, তাহলে Q1 প্রথম বাজারের যোগানুপেক্ষক, এখানে আমরা যদি P1 P2 এর মান বসাই তাহলে আমরা প্রথম ভারসাম্য পরিমাণ পাবো। তাহলে এখানে কি আছে দেখো -2 প্লাস 4 P1, P1 এর মান বসাই দিব। তো P1 এর মান কত পাইছি আমরা 57/17, 57/17। তাই কি হবে -2, এটা গুণ করে দেই, তাহলে 228 ডিভাইডেড বাই 17, তাহলে 17 দুগুণে 34 228, তাহলে 4 হাতে নাই তোমার হচ্ছে 19 194/17। এটা হলো ভারসাম্য পরিমাণ, প্রথম বাজারের ভারসাম্য পরিমাণ। এখন দ্বিতীয় বাজারের ভারসাম্য পরিমাণ বের করব, তাহলে কি করব Q2 বের হবে, তাহলে দ্বিতীয় বাজারের যোগানুপাতে বসাবো। তাহলে কত দ্বিতীয় বাজারের যোগানুপাতে -2 প্লাস 3P2, তাহলে 3P2, P2 এর মান কত P2 এর মান 59/17, তাহলে 59/17 বসাই, তাহলে -2 3 9 27 3 5 15 দিয়ে 17 ডিভাইডেড বাই 17, লসাগু করি, তাহলে -34 প্লাস 177,
তাহলে কত হবে তোমার 3 তাহলে 14 3 17 143। অতএব Q2 সমান সমান হলো 143/17। তাহলে এটা হলো দ্বিতীয় ভারসাম্য পরিমাণ, এটা হলো প্রথম ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণগুলো আমরা কি কি পেলাম? P1 বার পেয়েছি আমরা 57/17, P2 পেয়েছি আমরা 59/17, আর Q1 আমরা পেলাম কত 194/17, আর Q2 বার আমরা কত পাইলাম 143/17। এখন এইগুলোই হলো ভারসাম্য দাম এবং পরিমাণ। তো তোমাদের যদি এভাবে ভগ্নাংশ রাখতে অসুবিধা হয়, যদি সমস্যা মনে করো, তাহলে তোমরা 97/17 দিয়ে ভাগ করবা, ভাগ করে যে দশমিক সংখ্যা মান আসবে সেই দশমিক সংখ্যা মান বসাই দিয়ে করতে পারো। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? এবার আমরা দ্বিতীয় অংশটা করি। দ্বিতীয় অংশ কি বলছে? প্রথম বাজারে বিক্রেতার উপর একক প্রতি 2 টাকা কর আরোপ করছে। তাহলে প্রথম বাজারে বিক্রেতার উপরে একক প্রতি 2 টাকা কর আরোপ করা হয়েছে। তাহলে এখন আমরা জানি পূর্বে যে অঙ্কগুলো করছি যে বিক্রেতার উপর যদি একক প্রতি কর আরোপ করা হয় তাহলে যোগান অপেক্ষকের দামের সাথে বিয়োগ করতে হয়। তাহলে যোগান অপেক্ষকের দামের সাথে বিয়োগ করতে হয়। এখন এখানে যোগান অপেক্ষকের দামের সাথে যে বিয়োগ করবো, আসলে কোন দামের সাথে বিয়োগ করবো? এখানে বলছে যে প্রথম বাজারের বিক্রেতার উপর একক প্রতি 2 টাকা কর আরোপ। তাহলে যেহেতু প্রথম বাজারের বলছে তাহলে অবশ্যই প্রথম যোগান অপেক্ষকে P1 থেকে বিয়োগ দিতে হবে। যদি বলতো দ্বিতীয় বাজারের ক্ষেত্রে, তাহলে আমরা দ্বিতীয় বাজারের যোগান অপেক্ষকের P2 থেকে বাদ দিতাম। তাহলে প্রথম বাজার বললে আমরা P1 থেকে বাদ দিব এবং দ্বিতীয় বাজার বললে আমরা P2 থেকে বাদ দিব। তাহলে এখানে কি বলছে আমাদের? যে প্রথম বাজারে বিক্রেতার উপর একক প্রতি 2 টাকা কর আরোপ। তাহলে প্রথম বাজারে যে যোগান অপেক্ষকটা আছে সেই যোগান অপেক্ষকের P1 থেকে আবার করের পরিমাণ বিয়োগ দিতে হবে, দিয়ে যোগান অপেক্ষকটাকে পরিবর্তন করতে হবে। তাহলে শুরু করি দ্বিতীয়ত। তাহলে প্রথম বাজারের যে চাহিদা অপেক্ষক সেটা অপরিবর্তিত থাকবে। চাহিদা অপেক্ষক কি? 18 - 3P1 + P2। এবং দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষক এটা অপরিবর্তিত থাকবে। তাহলে কি 12 + P1 - 2P2। তাহলে প্রথম বাজারে বিক্রেতার উপর একক প্রতি 2 টাকা কর আরোপ করার ফলে কি চেঞ্জ হবে? প্রথম বাজারের যোগান অপেক্ষক চেঞ্জ হবে। তাহলে আমরা লিখব যে প্রথম বাজারের কর আরোপের ফলে, সংক্ষেপে লিখি যে প্রথম বাজারে কর আরোপের ফলে নতুন যোগান অপেক্ষক, নতুন যোগান অপেক্ষক, তাহলে নতুন যোগান অপেক্ষকটা কিরূপ হবে? তাহলে দেখি। তাহলে QS1 এটার নাম দেব প্রাইম। তাহলে যোগান অপেক্ষকের দামের সাথে বিয়োগ করতে হবে। তাহলে যোগান অপেক্ষক এটা কি দেওয়া আছে? -2 + 4 P1 - 2। এই যে যোগান অপেক্ষকের দামের থেকে করের পরিমাণটা বিয়োগ দিলাম, এটুকু শুধু পরিবর্তন। তাহলে যোগান অপেক্ষক পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন করি, তাহলে কি হবে? 4P1 - 8। তাহলে কত হবে? -10 + 4P1। এখন দ্বিতীয় বাজারে কিন্তু কোনো যোগান অপেক্ষকের কোনো P1 নাই। তাহলে দ্বিতীয় বাজারের যোগান অপেক্ষকের কোনো পরিবর্তন হবে না। তাহলে শুধু প্রথম বাজারের যোগান অপেক্ষকটাই পরিবর্তন হলো। তাহলে অতএব প্রথম বাজারে তাহলে নতুন করে ভারসাম্য হবে। তাহলে প্রথম বাজারে নতুন ভারসাম্য অবস্থায়, তাহলে প্রথম বাজারে নতুন ভারসাম্য অবস্থায় কি হবে? যে QD1 = QS1 প্রাইম। এটা হলো প্রথম বাজারে নতুন ভারসাম্য। তাহলে QD1 কত? আগের যা আছে তাই, 3P1 + P2। আর QS1 নতুন যোগান অপেক্ষক আমরা কি পাইলাম? -10 + 4P1। P1 P2 গুলাকে এক পাশে রাখবো আর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। তাহলে একটু শর্টকাটে করি। এখানে কি আছে? আচ্ছা ডিটেইলস করি। 3P1 - 4P1 এটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এখানে +P2 আগে থেকে আছে। তাহলে -10 আর -18। তাহলে কত হচ্ছে? -7P1
প্লাস P2 মাইনাস 28, এটা হলো 1 নং সমীকরণ। তো আবার আমরা এই যে মাইনাস চিহ্ন আছে, চিহ্নটাকে চেঞ্জ করতে পারি, নাও করতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে দ্বিতীয় বাজারের ভারসাম্যের ক্ষেত্রে কি হবে? QD2 ইকুয়াল QS2। তো দ্বিতীয় বাজারের ভারসাম্যের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো দ্বিতীয় বাজারের ভারসাম্যে যেহেতু পরিবর্তন হবে না, তাহলে আমরা আগে যে 1 নং অঙ্কে করছিলাম দ্বিতীয় সমীকরণটা, সেই সমীকরণটা এখানে তুলে আনতে পারি, যেহেতু 1 নং অঙ্কটা আগে করছি। আর চাইলে তুমি আবার করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার করি, খুব বেশি সময় লাগবে না, তুমি চাইলে সেখান থেকে তুলে নিয়ে আসতে পারো। এই যে আমরা যখন প্রথম অঙ্ক করছি, যখন ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করছি, সেখানে যে আমরা 2 নং সমীকরণটা পেয়েছিলাম, সেটাকে আবার এখানে তুমি সরাসরি দ্বিতীয় বাজারের ক্ষেত্রে আমরা পাই, এক হতে সরাসরি এটা নিয়ে আসতে পারো। তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে কি পাবো? 12 প্লাস P1 মাইনাস 2P2, আর যোগানুপাতিক ছিল কি -2 প্লাস 3P2। তাহলে এখানে কি থাকবে? P1 একটু শর্টে করি, এই 3P2 যদি এই পাশে আসে, তাহলে এই পাশে -2P2 আছে, আর এই 3P2 এর পাশে আসলে মাইনাস হবে, তাহলে মাইনাস কয়টা P2 হলো? -5P2 হলো। 12 এই পাশে আছে আর 2, তাহলে এই 12টা যদি এই পাশে আসে, তাহলে কত হবে? -14। এটা হলো 2 নং সমীকরণ। এখন আবারও আমরা আগের মতো এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ বিয়োগ করে সমাধান করব। তাহলে এখন কি সমাধান করব? এখানে আছে প্লাস চিহ্ন, এখানে আছে মাইনাস চিহ্ন। আমরা যদি আবার P2 কাটি, এর আগের বারে P2 কাটছি যদিও, তাহলে এবার আমরা P1 টাকে কাটার চেষ্টা করি, তাহলে আমাদের দুটোই দেখা হচ্ছে। তাহলে এখানে কি আছে? এখানে আছে 7P1 আর এখানে আছে একটা P1। তাহলে কি করতে হবে? এটাকে আমরা 7 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এখন এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, আলাদা আলাদা চিহ্ন আছে, তাহলে সমীকরণ দুটো আমার যোগ করতে হবে। যেহেতু এক জায়গায় মাইনাস আর এক জায়গায় প্লাস আছে, তাহলে সমীকরণ দুটো যোগ করব। যদি একই চিহ্ন থাকতো দুই জায়গায়, তাহলে সমীকরণ দুটো বিয়োগ করতাম। তাহলে কি হবে? 1 যোগ 2, কিন্তু 2 নং এর সাথে কি করতে হবে? 2 নং এর সাথে 7 গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি পাবো? এক সমীকরণ যা ছিল তাই থাকবে, 7P1 মাইনাস প্লাস P2 ইকুয়াল 28। আর এর সাথে আমরা কি করতেছি? 2 নং সমীকরণটা যোগ করতেছি, 2 নং সমীকরণটা 7 গুণ করার পরে, তাহলে কত হচ্ছে এটা? 7P1 মাইনাস 5 সাথে 35 P2, 7 14 কত? 98। তাহলে যেহেতু যোগ করব সমীকরণ দুটো, তাহলে চিহ্ন আর পরিবর্তন করতে হবে না। তাহলে প্লাস 7P1 মাইনাস 7P1 কাটা, P2 আছে একটা প্লাস আর 35টা মাইনাস, তাহলে মাইনাস 34টা P2 হবে। এখানে আছে 98, এখানে আছে 28, তাহলে কত থাকবে? -70। তাহলে বা মাইনাস মাইনাস কাটা, তাহলে P2 কত হবে? 70/34। অতএব আবার আগের মতো P2 কত? 35/17। তুমি এভাবে রাখতে পারো, সংখ্যা দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে P2 এর মান পাইলাম। তাহলে P2 এর মান যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা এখন P1 এর মান পেয়ে যাব। তাহলে কোনটাতে বসাবো? 1 নং বসাতে পারি, 2 নং বসাতে পারি। তাহলে P2 এর মান তোমার ইচ্ছা, তুমি যেটাতেই বসাও। আমি 2 নং এ বসাইলাম, 2 নং এ বসাই। তাহলে 2 নং এ বসালে কি হবে? P1 মাইনাস 5P2, P2 এর জায়গায় বসাই, সমান সমান -14। তাহলে P1 মাইনাস 5 5 25, 5 3 15 আর 2 17, 175/17 মাইনাস 14। তাহলে P1 এটা হলো -14, আর এটার পাশে গেলে তাহলে কত হয়? লসাগু করি 17, তাহলে 14 আর 17 গুণ হয়ে যাবে, -238 প্লাস 175। অতএব P1 কত হচ্ছে? P1 এখানে নেগেটিভ আসতেছে, 3 7 6 -63/17। তো P1 এর মানটা নেগেটিভ আসছে।
আচ্ছা, তাহলে P2 এর মান হচ্ছে 35/17 আর P1 এর মান হচ্ছে এটা। আসলে অঙ্কে যা থাকবে তাই অ্যান্সার, যদি তোমার নিয়ম সঠিক থাকে, তাহলে যা থাকবে তাই তোমার অ্যান্সার, কোনো অসুবিধা নেই। তাহলে P1 এবং P2 এর মান পেয়ে গেছো, তোমরা একটু যাচাই করে দেখতে পারো এটা আসলে ঠিক আছে কিনা, ক্যালকুলেটর চাপে দেখতে পারো সংখ্যাগত দিক দিয়ে। তাহলে 35/17 2.05, 2.05 আমরা যদি 5 এটার সাথে গুণ করি, গুণন 5, তাহলে আসে -14, তাহলে 3.7 -3.7 আসে, তো -3.7। এখন এটাকে আমরা ভাগ করে দেখি, 63/17 একই রাশি আসে 3.7, তার মানে উত্তর ঠিক আছে। তাহলে P1 এবং P2 এর মান পেয়ে গেছি, তাহলে এখন আমাকে Q1 আর Q2 এর মান বের করতে হবে। তাহলে Q1 এবং Q2 এর মান বের করার জন্য কি করতে হবে? P1 P2 এর মানগুলো যোগান অপেক্ষকে বসাতে হবে। তাহলে আমাদের Q1 কোথা থেকে পাবো? নতুন যে যোগান অপেক্ষক আমরা পেয়েছিলাম, এই নতুন যোগান অপেক্ষক থেকে আমরা Q1 এর মান পাবো। তাহলে নতুন যোগান অপেক্ষক কি দেওয়া আছে? -10 + 4 P1। P1 এর মান কত? P1 এর মান হলো, তুমি -3.7 বসাও, কোনো অসুবিধা নেই। তাহলে -10, 4 7 8 8, হাতে 2, 4 3 12, বাদ দিয়ে 14, তাহলে কত হচ্ছে? -24.8 একক। এটা প্লাস মাইনাস আসতেই পারে, এটা সংখ্যাগতভাবে সমস্যা থাকলে অঙ্কের প্লাস মাইনাস আসতে পারে, তোমার অঙ্কের নিয়ম ঠিক থাকলে সব ঠিক। তাহলে Q2 কত হবে? তাহলে দ্বিতীয় যোগান অপেক্ষক বসাও। তাহলে দ্বিতীয় যোগান অপেক্ষক কত? এই যে এটা -2 + 3P2, তাহলে -2 + 3P2, তাহলে -2 + 3 × P2 এর মান কত পেয়েছি? এই যে 35/17, তাহলে 35/17 বসাইলাম, -2, এটা হলো 17, তাহলে 3 + 15, 5 হাতে 1, 3 3 9 আর 1 10, তাহলে কত হবে লসাগু করলে? 17 × 2 = 34 + 105, তাহলে 4 1 7, এটা হলো Q2 এর মান। তাহলে এই পরারোপের ফলে ভারসাম্য দাম P2 হলো 35/17, P1 হলো -63/17 বা 3.7, আর Q1 হলো -24.8 এবং P2 হলো 71/17। এটাই হলো উত্তর। তো এইভাবেই আমরা এই দুই বাজারের মডেলের ক্ষেত্রে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। তাহলে প্রথম বাজারের চাহিদা এবং যোগান সমীকরণ থেকে সমাধান করে সেখান থেকে একটা সমীকরণ বের করব। দ্বিতীয় বাজারের চাহিদা এবং যোগানের সমীকরণ সমান ধরে সেখান থেকে একটা সমীকরণ বের করব। সেই সমীকরণ দুটো সমাধান করে আমরা P1 আর P2 এর মান বের করব। সেই P1 এবং P2 এর মান প্রথম যোগান অপেক্ষকে বসালে পাবো Q1, আর দ্বিতীয় যোগান অপেক্ষকে বসালে পাবো Q2। এটাই হলো অ্যান্সার। এরপরে যদি করার কথা বলে, যদি প্রথম বাজারের উপর করার কথা বলে, তাহলে প্রথম যোগান অপেক্ষকটাকে চেঞ্জ করব এবং প্রথম যোগান অপেক্ষক প্রথম বাজারের দামের থেকে বিয়োগ দিব করের পরিমাণটা। আর যদি দ্বিতীয় বাজারের কথা বলা থাকে, তাহলে দ্বিতীয় যোগান অপেক্ষকটা এবং সেখানকার P2 থেকে সেই করের পরিমাণটাকে বিয়োগ দিব, বিয়োগ দিয়ে নতুন যোগান সমীকরণ বের করব। সেই নতুন যোগান সমীকরণ দিয়ে পুনরায় ভারসাম্য ধরে আবারও দুইটা সমীকরণ আমরা বের করব। প্রথম বাজার থেকে একটা সমীকরণ, দ্বিতীয় বাজার থেকে আরেকটা সমীকরণ। সেই সমীকরণ দুইটা পুনরায় যোগ বিয়োগ করে সমাধান করব। সমাধান করে P1 আর P2 এর নতুন মান পাবো, সেটাই হবে নতুন ভারসাম্য দাম। আর সেই ভারসাম্য দামগুলো যখন আমরা যোগান অপেক্ষক দুইটাতে বসাবো, তাহলে সেগুলো পাবো আমরা নতুন ভারসাম্য পরিমাণ। এভাবে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। তাহলে আমাদের 1 নম্বর শেষ। এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে একই রকম দুই বাজারের মডেল দেওয়া আছে। প্রথম বাজারের চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক, দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক। এখানে একটা বাকি প্রশ্ন আছে, সেটা হলো দ্রব্য দুটির সম্পর্ক কিরূপ। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো কতে দ্রব্য দুটির সম্পর্ক কিরূপ সেটা নির্ণয় করতে বলতে পারে। তাহলে আমরা এই যে চাহিদা অপেক্ষক দুটি দেওয়া আছে, এই দুটো চাহিদা অপেক্ষক থেকেই আমরা দ্রব্য দুটির সম্পর্ক নির্ণয় করতে পারবো। তো যখন দুই বাজার এর মডেল দেওয়া থাকে, তখন যে দ্রব্য দুটির চাহিদা অপেক্ষক দেওয়া থাকে, সেই দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক হয় পরিবর্তক হবে, না হলে পরিপূরক সম্পর্ক হবে। অর্থাৎ ওই দ্রব্য দুটির মধ্যকার সম্পর্ক হয় দ্রব্য দুটি পরিবর্তক হবে, আর না হলে দ্রব্য দুটি পরিপূরক হবে। তাহলে এই যে বাজারে যে দুটো চাহিদা অপেক্ষক দেওয়া আছে, যে দুটো দ্রব্যের চাহিদা পরিমাণ দেওয়া আছে বা চাহিদা অপেক্ষক দেওয়া আছে, তাহলে
এই দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ দ্রব্য দুটি কি পরিবর্তক নাকি পরিপূরক, সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা দেখি যে এই দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক কি, আসলে পরিবর্তক নাকি পরিপূরক। তো সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে একটু অন্তর্কলন জানতে হয়। তো আমরা অন্তর্কলন কিন্তু করছি, তো তোমাদের অনেকেরই অন্তর্কলন জানা আছে, আর যদি জানা না থাকে তবুও একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো। খুবই সহজ, কিন্তু জাস্ট একটু বুঝতে হবে। তাহলে আমরা এই দ্রব্য দুটির সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি। তাহলে 2 নম্বর অঙ্ক সমাধান করার জন্য আমরা প্রথমত চাহিদা এবং যোগান অপেক্ষকগুলো তুলে নিই। তাহলে প্রথম চাহিদা অপেক্ষক কি দেওয়া আছে, 410 মাইনাস 5p1, আর QD2 সমান সমান কত দেওয়া আছে, 295 মাইনাস P1 মাইনাস 3p2, আর QS1 দেওয়া আছে কত, মাইনাস 60 প্লাস 3p1, আর QS2 মাইনাস 120 প্লাস 2p2। তাহলে আমরা 1 নং সমাধান করব, দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করবো যে দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক কি পরিপূরক নাকি পরিবর্তক। তাহলে এটা কি প্রথম বাজারের চাহিদা অপেক্ষক। তাহলে এই যে QD1 এটাকে আমরা অন্তর্কলন করব কিসের সাপেক্ষে, যে ডেল বাই ডেল P2। তাহলে প্রথম চাহিদা অপেক্ষকটাকে আমরা P2 এর সাপেক্ষে অন্তর্কলন করব, অর্থাৎ দ্বিতীয় দ্রব্যের দামের সাথে প্রথম দ্রব্যের চাহিদার সম্পর্ক। তাহলে মনে রাখবো যে প্রথম চাহিদা অপেক্ষকটাকে আমরা কার সাপেক্ষে অন্তর্কলন করব, P2 এর সাপেক্ষে। এখানে P2 টা লেখা হয়নি, P2 এর মান কত, P2 হলো মাইনাস 2p2, মাইনাস 2p2। আচ্ছা, তাহলে প্রথম চাহিদা অপেক্ষকটাকে আমরা কার সাপেক্ষে অন্তর্কলন করব, P2 এর সাপেক্ষে অন্তর্কলন করব, মনে রাখবেন। তাহলে ডেল বাই ডেল P2 চাহিদা অপেক্ষক QD1 মান বসাই, মাইনাস 410 মাইনাস 5p1 মাইনাস 2p2। তাহলে দেখো কি হবে, এখানে কি আমরা P2 এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি, এখানে P2 আছে নাই, তাহলে 0, মাইনাস এখানে কি P2 আছে নাই, তাহলে এটাও 0, মাইনাস এখানে P2 আছে, P2 এর সাপেক্ষে P2 কে অন্তর্কলন করতেছি, তাহলে P2 এর সাপেক্ষে P2 কে অন্তর্কলন করলে কত হয়, 1 হয়, তার সাথে 2 আছে, তাহলে এই 2 আর 1 যদি গুণ করি তাহলে কত হবে, -2। তাহলে আমরা কি পাইলাম, জাস্ট -2 পাইলাম। তার মানে এই যে 2p2 আছে, P2 এর সাপেক্ষে P2 এর অন্তর্কলন করলে কত হয়, 1 হয়, আর তার সাথে 2 টা গুণ আকারে আছে, তাহলে 2 আর 1 গুণ করলে 2 হবে। তাহলে কি পাইলাম আমরা, -2। এবার আমাদের কি করতে হবে, এবার দ্বিতীয় চাহিদা অপেক্ষকটাকে অর্থাৎ QD2 কে আমার অন্তর্কলন করতে হবে, কার সাপেক্ষে, P1 এর সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। তাহলে P1 এর সাপেক্ষে অন্তর্কলন করি, তাহলে ডেল বাই ডেল P1 QD2, তাহলে QD2 কি আছে, 295 মাইনাস P1 মাইনাস 3p2। তাহলে দেখি এখানে কোন P1 নাই, তাহলে এটার অন্তর্কলন 0, এখানে P1 আছে, P1 এর অন্তর্কলন কি হয়, 1 হয়, তাহলে P1 এর অন্তর্কলন হলো 1, তার সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস থেকে গেল, এখানে মাইনাস 3p2, এখানে কোনো P1 নাই, তাহলে এটার অন্তর্কলন 0, তাহলে আমরা কি পেলাম, মাইনাস পাইলাম। এখন দেখো তো যে প্রথম অন্তর্কলন করছি সেটাও মাইনাস পেয়েছি, দ্বিতীয় অন্তর্কলন করছি সেটাও মাইনাস পেয়েছি। তাহলে দুটোই যদি মাইনাস চিহ্নের হয় তাহলে দ্রব্য দুটি হবে পরস্পরের পরিপূরক দ্রব্য, বা দ্রব্য দুটিকে বলা হয় সম্পূরক দ্রব্য। তাহলে অতএব আমরা কি লিখব, দ্রব্য দুটি পরস্পরের পরিপূরক দ্রব্য, দ্রব্য দুটি পরস্পরের পরিপূরক দ্রব্য, বা সম্পর্ক হলো যে দ্রব্য দুটি সম্পূরক দ্রব্য, পরিপূরক বা সম্পূরক দ্রব্য একই। আর যদি দুটোই প্লাস আসতো তাহলে বলতাম যে দ্রব্য দুটি পরস্পরের পরিবর্তক দ্রব্য। তাহলে যদি দুটোই মাইনাস আসে তাহলে লিখবো যে দ্রব্য দুটি পরস্পরের পরিপূরক বা সম্পূরক দ্রব্য, বা দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক হলো সম্পূরক। আর যদি দুটোই প্লাস আসে তাহলে আমরা লিখবো যে দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক হলো পরিবর্তক বা বিকল্প। তাহলে দুটোই মাইনাস আসলে সম্পূরক বা পরিপূরক, আর দুটোই যদি প্লাস আসে তাহলে হবে পরিবর্তক বা বিকল্প। এরপরে আমরা 2 নং দেখি। তো এখানে কিন্তু
আর ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে বলেনি। 2 নম্বরকে কি ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে বলেনি, সরাসরি কর আরোপ করে কর আরোপের ফলে নতুন ভারসাম্য দাম এবং পরিমাণ কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আর আমাদের প্রথম যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করি সেটা আমাদের নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। তা আমরা সরাসরি কি করব, কর আরোপের ফলে ভারসাম্য দাম এবং পরিমাণ কত হবে সেটা নির্ণয় করব। তাহলে এখানে কি বলছে যে প্রথম বাজারের একক প্রতি 5 টাকা কর। তাহলে প্রথম বাজারের একক প্রতি 5 টাকা কর আরোপ করার কথা বলছে। তাহলে কি চেঞ্জ হবে, প্রথম যোগানপেক্ষকটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, প্রথম যোগানপেক্ষকে যে P1 আছে সেই P1 থেকে করের পরিমাণটাকে বিয়োগ দিতে হবে। তাহলে আমরা 2 নং সমাধান করতেছি। তো তোমরা যখন এটা সমাধান করবে তখন অবশ্যই চাহিদা এবং যোগানপেক্ষকগুলা তুলবে। আমি এখানে আর দ্বিতীয়বার তুলতেছি না কারণ তোলা আছে। তাহলে কি হবে, লিখবো যে কর আরোপের ফলে কি যে নতুন যোগান অপেক্ষক। তাহলে কর আরোপের ফলে নতুন যোগান অপেক্ষক কি হবে, QS1 প্রাইম। তাহলে যোগান অপেক্ষক আগে কত ছিল, -60 + 3P1। তাহলে P1 থেকে করের পরিমাণটাকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। করের পরিমাণ কত বলছে, 5 টাকা। তাহলে P1 - 5, তাহলে কত হবে, -60 + 3P1 - 50, তাহলে কত হবে, -75 + 3P1। অতএব ভারসাম্য অবস্থায় কি হবে, QD1 = QS1 প্রাইম। তাহলে QD1 কত বসাই দেওয়া আছে আমাদের, 410 - 5P1 - 2P2। আর QS1 প্রাইম আমরা কত পাইলাম, -75 + 3P1। তাহলে -5P1 - 2P2 - 3P1 - 75 - 410। অর্থাৎ P1টাকে পাশে নিয়ে আসলাম আর 410কে পাশে বাড়াই দিলাম। তাহলে দেখি -5P1 - 3P1 তার মানে কি -8P1 - 2P2 কত হবে, -485। এখন সবার সামনে মাইনাস আছে, তাহলে চিহ্নগুলোকে পরিবর্তন করে দিই। তাহলে কি হবে, 8P1 + 2P2 = 485। এটা হলো 1 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ কিভাবে নির্ণয় করব, এই দুটো বাজারের ভারসাম্য করব। তাহলে অতএব দ্বিতীয় ভারসাম্যের ক্ষেত্রে বা দ্বিতীয় বাজারের ভারসাম্যের ক্ষেত্রে QD2 = QS2। তাহলে QD2 কত, 295 - P1 - 3P2 আর এটা কত, -120 + 2P2। তাহলে -P1 - 3P2 এটাকে পাশে যদি নিয়ে আসি তাহলে -2P2, -120 - 295। তাহলে কি থাকতেছে, -P1, 3P2 আর মাইনাস, তাহলে কি হচ্ছে -5P2। আর এটা কত হচ্ছে, 5 9 2 11 1 হাতে 1 2 কে 3 আর 1 4 -415। তাহলে কি করব, চিহ্ন চেঞ্জ করি, চিহ্ন নাও চেঞ্জ করতে পারি। তো এখানে যদি চিহ্ন না চেঞ্জ না করি তাহলে দেখো এটার সাথে সমীকরণ দুটো যোগ করলে আমরা কেটে ফেলতে পারবো। কারণ P1 কে যদি মিলাই তাহলে এখানে আছে P1 একটা, এখানে আছে 8টা, এটাকে আমরা 8 দিয়ে গুণ করব আর এর সাথে যোগ করব, করলে আমরা সহজেই নির্ণয় করতে পারি। চাইলে তুমি এখন চিহ্ন চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই, এজ ইউ উইশ। তাহলে চেঞ্জ করব, আচ্ছা চেঞ্জ করে দিই। তাহলে P1 + 5P2 = 415। তাহলে এটা হলো 1 নং সমীকরণ আর এটা হলো 2 নং সমীকরণ। এই সমীকরণ দুটো এখন আমরা সমাধান করব। তাহলে যে পদ্ধতিতে পারো সে পদ্ধতিতে সমাধান করবে। আচ্ছা, তাহলে এখানে কয়টা P1 আছে, 8টা, আর এখানে আছে 1টা। তাহলে এখানে আমরা মিলাতে হবে, তাহলে এটাকে আমি 8 দিয়ে গুণ করব। গুণ করে এটার সাথে কি করব, যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এটার সাথে এটা
বিয়োগ করব। তাহলে কি লিখবো? 1 বিয়োগ 2, কিন্তু 2 এর সাথে কি করতে হবে? 8 গুণ করতে হবে। তাহলে আমরা লিখি 1 ছিল হলো 8p1 প্লাস 2p2 আর এটা হলো 485। আচ্ছা, এটার সাথে যদি 8 গুণ করি তাহলে কি হবে? 8p1 প্লাস 40p2, 8 গুণ করতেছে এটার সাথে। তাহলে এখানে গুণ করলে কত হবে? 5 8 40 এর 0, হাতে 4, 8 একে 8, আর 4 এ 12, 2, হাতে 1, 4 8 এ 32, আর একে 33। অনেক বড় সংখ্যা আসছে। এখন চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে। এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। প্লাস 81 মাইনাস 81 কাটা। তাহলে 40টা p2 থেকে যদি 2টা p2 বাদ দেই তাহলে কি থাকবে? মাইনাস 38টা p2। 33 থেকে 485 যদি বাদ দেই তাহলে কত থাকবে? এখানে থেকে 5, হাতে 1, হাতে 9, 3, 4 একে 5, 8, মাইনাস 28 35। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যায়। তাহলে p2 সমান সমান কত হবে? 2835 ডিভাইডেড বাই 38। এটা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে ভারসাম্য দাম। তাহলে ভাগ করি, কত আসে? কত আছে? 2835 ভাগ 38, 74.6। অতএব p2 সমান সমান হলো 74.6 টাকা। p2 এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো, তাহলে p1 এর মান পাবো। তাহলে কোনটাতে বসাতে পারি? এটাতে বসাতে পারি, সহজ হবে। তাহলে হবে 2 নং হতে, তাহলে p1 প্লাস 5 p2 74.6 ইকুয়াল 4150, বা p1 সমান সমান, এটা যদি গুণ করি এটা পাশে নিয়ে যাব 415, এটা পাশে গিয়ে কি হবে? এটা যদি গুণ করার পরে মাইনাস হবে। তাহলে 5 6 30 এর 0, হাতে 3, 5 4 এ 20, আর 3 এ 23 এর 3, হাতে 2, 5 7 35, আর 2 এ 37। তো 415 থেকে 373 বাদ, তাহলে কত থাকবে? 2 7 4 42.0। তাহলে p1 হলো 42 টাকা। তাহলে p2 পেলাম 34.6 আর p1 পেলাম 42.0। দেখি একটু যাচাই করে ঠিক আছে কিনা। কত ছিল? 415 মাইনাস 74.6 ইনটু 5, কত আসছে? 42। ঠিক আছে, তাহলে p1 এর মান পেয়ে গেলাম, p2 এর মান পেয়ে গেলাম। তাহলে এই p1 এবং p2 এর মান আমাদেরকে কোথায় বসাতে হবে? যোগানপেক্ষক দুটাতে বসাতে হবে। তাহলে যোগানপেক্ষক দুটাতে যদি বসাই তাহলে আমরা কি পাবো? q1 আর q2 এর মান পেয়ে যাব। তাহলে কি করব? এই দিকে একটু মুছে দেই, তাহলে কি হবে? তাহলে প্রথম যোগানপেক্ষকে যদি বসাই তাহলে আমরা কি পাবো? q1। তাহলে প্রথম যোগানপেক্ষক কোনটা? এটা। এটাতে বসালে কি আর হবে? এটাতে বসালে হবে না, আমাদের নতুন যোগানপেক্ষকে বসাতে হবে। এই যে নতুন যোগানপেক্ষক, এটাতে বসাতে হবে, যেহেতু যোগানপেক্ষক চেঞ্জ হয়ে গেছে। কত? -75 প্লাস 3p1। তাহলে -75 প্লাস 3p1 এটাতে বসাতে হবে। তাহলে -75 প্লাস 3 p1 আমরা কত পেলাম? p1 পেলাম হলো 42। তাহলে -75 প্লাস 3 দুগুণে 6, 3 4 এ 12, তাহলে 5 1 51 এত একক। এটা হলো নতুন ভারসাম্য পরিমাণ। তাহলে দ্বিতীয় যোগানপেক্ষকে যদি বসাই তাহলে আমরা কি পাবো? q2। এখন দ্বিতীয় যোগানপেক্ষক তো পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয়নি? কারণ ওখানে কোনো p1 নাই, পরের পরিমাণ বিয়োগ দিব। তাহলে এটা যা আছে তাই, এবার এটা থেকে বসালে আমরা পেয়ে যাব। তো যেহেতু পারস্পরিক যোগানপেক্ষক চেঞ্জ হয়েছিল প্রথমটা, তাই আমরা এটাতে বসাই পাবো না সঠিক উত্তর। যদি এটাতে বসাই তাহলে ভুল হবে, তাহলে আমাদের এটাতে বসাতে হবে, নতুন যোগানপেক্ষকে বসাতে হবে। কিন্তু দ্বিতীয় যোগানপেক্ষকটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে দ্বিতীয় যোগানপেক্ষকে বসালে আমরা q2 এর মান পেয়ে যাব। তাহলে কি আছে? -120 প্লাস 2p2। তাহলে -120 প্লাস 2 ইনটু p2 এর মান কত পেয়েছি আমরা? 74.6। 74.6।
তাহলে -120 প্লাস 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 একে 9, 7 দুগুণে 14। তাহলে 0.2 তা হবে 9, 29.2। এটাই হলো ভারসাম্য পরিমাণ। তাহলে আমরা কি পেলাম? পরারোপের ফলে ভারসাম্য দাম P1 পেয়েছিলাম হলো 42, ভারসাম্য দাম P2 পেয়েছি হলো 74.6, ভারসাম্য পরিমাণ Q1 পেয়েছি হলো 51, আর ভারসাম্য পরিমাণ Q2 পেলাম আমরা 29.2 একক। এটাই হলো আমাদের অ্যান্সার। তো বুঝতে পারছো সবাই? তাহলে এই জাতীয় অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তোমাদেরকে যে শীট দিয়ে দিছি সেখানে এরকম অসংখ্য অঙ্ক আছে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।